মণিপুরে যে সংঘাতটা চলছে সেটা কিন্তু শুধু দুটো গোষ্ঠীর মধ্যেকার লড়াই না, এর পিছনে জড়িয়ে আছে শতাব্দীর পর শতাব্দীর ইতিহাস, জমি নিয়ে ঝামেলা আর একটা গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্রের অভিযোগও কিন্তু আছে। চলুন এই পুরো বিষয়টার একদম গভীরে গিয়ে দেখি আসলে কি ঘটছে। এই কথাটা কিন্তু ১০০% সত্যি। মানে মণিপুরের এখনকার পরিস্থিতিটা যদি ঠিকঠাক বুঝতে হয়, তাহলে এর ইতিহাস আর ভূগোল এই দুটোকে না বুঝলে চলবেই না। আর ঠিক এই কাজটাই আমরা এখন করতে যাচ্ছি। তো প্রথম প্রশ্ন যেটা মাথায় আসে সেটা হলো, মণিপুরে ঠিক কারা লড়ছে আর কেনই বা লড়ছে। চলুন সবার আগে এই সংঘাতে জড়িয়ে থাকা মূল দলগুলোর সাথে একটু পরিচিত হওয়া যাক। ভৌগোলিকভাবে মণিপুর কোথায় সেটা একটু দেখে নেওয়া যাক। ভারতের একদম উত্তর পূর্বে, আর এর সাথে মায়ানমারের বর্ডার। এই বর্ডারের ব্যাপারটা মাথায় রাখতে হবে, কারণ একটু পরেই বোঝা যাবে এটা কেন এত জরুরি। এই লড়াইটা হচ্ছে মূলত দুটো সম্প্রদায়ের মধ্যে। একদিকে আছে মেইতেই সম্প্রদায়, যারা বেশিরভাগই হিন্দু আর থাকেন মণিপুরের সেন্ট্রাল ভ্যালি বা উপত্যকা অঞ্চলে। আর অন্যদিকে আছে কুকি জনগোষ্ঠী, তারা প্রধানত খ্রিস্টান আর তাদের বাস হচ্ছে চারপাশের বিশাল পাহাড়ি এলাকা জুড়ে। আচ্ছা, এবার একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার দেখা যাক। কিভাবে এখানকার স্থানীয় কিছু আইন আর আইডেন্টিটি পলিটিক্স এই দুটো সম্প্রদায়ের মধ্যে এত বড় একটা বিভেদ তৈরি করে দিল। এই উত্তেজনার মূলে কিন্তু একটা আইন আছে, যেটা ১৯৬০ সালের। এই আইনটা বলছে মেইতেদের মতো যারা উপজাতি তারা পাহাড়ি এলাকায় জমি কিনতে পারবে না, কিন্তু অন্যদিকে কুকিদের মতো উপজাতিরা চাইলে উপত্যকায় কিন্তু জমি কিনতেই পারে। জমি তো গেল, এর সাথে আবার যুক্ত হয়েছে এসটি স্ট্যাটাসের বিষয়টা, মানে শিডিউলড ট্রাইব স্ট্যাটাস। কুকি সম্প্রদায়ের এই স্ট্যাটাসটা আছে, ফলে তারা রিজার্ভেশন সহ বেশ কিছু সরকারি সুযোগ সুবিধা পায়। কিন্তু মেইতেইরা, যদিও তারাও এখানকার আদিবাসী, তাদের এই স্ট্যাটাসের দাবিটা কিন্তু মেনে নেওয়া হয়নি। কিন্তু প্রশ্ন হলো, এই জমি আর পরিচয়ের লড়াইটা হঠাৎ করে এত ভয়ঙ্কর হয়ে উঠল কেন? আমাদের সূত্র বলছে এর আসল কারণটা বুঝতে হলে মণিপুরের সীমানা পেরিয়ে আরও গভীরে যেতে হবে। আমাদের সূত্র এমন একটা দিকে ইঙ্গিত করছে যা আমাদের প্রায় ১০০ বছর পেছনে নিয়ে যাবে, একটা কথিত পরিকল্পনার দিকে, যা এই পুরো সংঘাতের পটভূমিটাই যেন বদলে দেয়। এই বিশ্লেষণ অনুযায়ী সবকিছুর শুরু একটা লম্বা সময়ের প্ল্যান থেকে। সেই ১৮৯৪ সাল, যখন আমেরিকান ব্যাপটিস্ট ফরেন মিশন সোসাইটি এখানে কাজ শুরু করে। ১৯ শতকের শুরুর দিকে মিশনারিরা বুঝতে পারে যে উত্তর পূর্ব ভারত মেইনল্যান্ড ইন্ডিয়া থেকে বেশ কিছুটা বিচ্ছিন্ন, আর এটাকেই তারা একটা ফল্ট লাইন হিসেবে দেখে। অভিযোগ করা হয় যে ১৯৪৭-এ ভারত স্বাধীন হবার পর আমেরিকান আর ব্রিটিশরা এক হয়ে এই ধর্মান্তরকরণের চেষ্টা আরও বাড়িয়ে দেয়। আর এর ফল, এখন আসাম আর ত্রিপুরা বাদে উত্তর পূর্বের বেশিরভাগ রাজ্যেই খ্রিস্টানরা সংখ্যাগরিষ্ঠ। আর এই ধর্মান্তরের কৌশলটা ছিল বেশ পরিকল্পিত। একটা পুরো ইকোসিস্টেম তৈরি করা হয়েছিল। যেমন ধরুন, গির্জার সাথে যুক্ত স্কুল খুলে আধুনিক শিক্ষা দেওয়া, চার্চের হাসপাতালের স্বাস্থ্যসেবা দেওয়া। যারা ধর্মান্তরিত হতো তাদের চাকরির সুযোগ আর টাকা পয়সা দিয়ে সাহায্য করা হতো। মানে এমন একটা পরিস্থিতি তৈরি করা হলো যেখানে খ্রিস্টান হওয়াই যেন সামাজিক আর অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়ার একমাত্র রাস্তা হয়ে দাঁড়ায়। তো এই ধর্মান্তরকরণের বিষয়টা কিভাবে একটা বড় রাজনৈতিক গেম প্ল্যানের অংশ হয়ে উঠল, চলুন আমাদের সূত্র কি বলছে সেটা দেখা যাক। এখানে অভিযোগটা কিন্তু বেশ গুরুতর। বলা হচ্ছে এর আসল লক্ষ্য ছিল ভারত, মায়ানমার আর বাংলাদেশের কিছু অংশ কেটে নিয়ে এই অঞ্চলে একটা আলাদা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করা। এমন একটা দেশ যেটা ওয়েস্টার্ন দেশগুলোর প্রতি অনুগত থাকবে আর চীন আর ভারতের বিরুদ্ধে একটা স্ট্র্যাটেজিক বাফার বা প্রতিরোধ হিসেবে কাজ করবে। এই দাবির পক্ষে সূত্র একটা উদাহরণও দিচ্ছে। মিজোরামের একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী নাকি আমেরিকায় গিয়ে বলেছিলেন যে জনগোষ্ঠীর জন্য একটা আলাদা প্রশাসনিক ব্লক দরকার, আর এই জনগোষ্ঠীর মধ্যেই কিন্তু কুকিরাও পড়ে। জনসংখ্যার ওপর এর কি প্রভাব পড়েছে সেটা এই সংখ্যাটা দেখলেই বোঝা যায়। 100%। সূত্র দাবি করছে মণিপুরের কুকি প্রধান পাহাড়ি এলাকাগুলোতে জনসংখ্যা বৃদ্ধির হার ১০০%। আর এর কারণ হিসেবে বলা হচ্ছে মায়ানমার থেকে সীমান্ত পেরিয়ে লাগাতার অনুপ্রবেশ। কিন্তু এখানেই শেষ নয়।
এই সংঘাতের সাথে আরও একটা ভয়ঙ্কর দিক জড়িয়ে আছে, আর সেটা হলো আন্তর্জাতিক ড্রাগ বাণিজ্যের সাথে এর একটা অদৃশ্য যোগাযোগ। মণিপুরের এই পুরো এলাকাটা কিন্তু কুখ্যাত গোল্ডেন ট্রায়াঙ্গেলের একদম বর্ডারে। এই গোল্ডেন ট্রায়াঙ্গেল মানে মায়ানমার, লাওস আর থাইল্যান্ডের সংযোগস্থল, যেটা এখন বিশ্বের সবচেয়ে বড় আফিম আর ড্রাগ তৈরির জায়গা। এখানে সূত্রটি আরও একটা মারাত্মক অভিযোগ করছে যে সিআইএ নাকি এই ড্রাগ ব্যবসার লাভ দিয়ে সারা পৃথিবীতে তাদের গোপন মিশনগুলো চালায়। আর অভিযোগটা হলো কুকিজো গোষ্ঠীগুলো বর্ডারের ওপারে থাকা তাদের আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগকে কাজে লাগিয়ে মণিপুরে পপি চাষ আর ড্রাগ পাচারের একটা নেটওয়ার্ক তৈরি করেছে। আর এই ব্যবসা থেকে যে টাকা আসে সেটাই নাকি তাদের বিদ্রোহের জন্য অস্ত্র কিনতে আর ফান্ডিংয়ের কাজে লাগানো হয়। ফলে পরিস্থিতিটা বেশ জটিল। ইন্ডিয়ান আর্মি যখনই এই পপি ক্ষেত বা ড্রাগ তৈরির ল্যাবগুলো নষ্ট করতে যায়, তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটে। প্রায়ই দেখা যায় স্থানীয় মহিলাদের একজোট করে রাস্তা আটকে দেওয়া হয়। ফলে আর্মি আর এগোতে পারে না, আর তাদের অভিযানও আটকে যায়। তাহলে দেখুন, পরিস্থিতিটা এমন যে সরাসরি সেনা অভিযান চালানোও খুব মুশকিল। তাহলে এর সমাধানটা কি? এগোনোর রাস্তাটা কোথায়? সূত্রটি এখানে সরাসরি লড়াইয়ের বদলে একটা বহুমুখী স্ট্র্যাটেজির কথা বলছে। প্রথমত, ইন্টেলিজেন্স বা গোয়েন্দা নেটওয়ার্ককে আরও শক্তিশালী করতে হবে। দ্বিতীয়ত, ব্যাক চ্যানেল নেগোসিয়েশন বা গোপন আলোচনা চালিয়ে যেতে হবে। তৃতীয়ত, মিডিয়ার ন্যারেটিভ কন্ট্রোল করা। খেয়াল রাখতে হবে যাতে ভুল খবর বা গুজব ছড়িয়ে হিংসা আরও বেড়ে না যায়। চতুর্থ, বিদেশি এজেন্টদের খুঁজে বের করে নিষ্ক্রিয় করা। আর সবশেষে, ধর্ম বা জাতির ঊর্ধ্বে উঠে একটা অভিন্ন ভারতীয় পরিচয় গড়ে তোলার উপর জোর দেওয়া। সব মিলিয়ে এই পুরো বিশ্লেষণটা মণিপুরের একটা অত্যন্ত জটিল আর স্তরযুক্ত ছবি আমাদের সামনে তুলে ধরে। আর শেষে গিয়ে একটা বড় প্রশ্ন থেকেই যায়, এত কিছুর পর এই বহুমুখী সংঘাতের শেষে মণিপুরের ভবিষ্যৎটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে?